স্টুডিও থেকে আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা। নিউজ রুম থেকে আপনাদের সঙ্গে আমি রাজা। তিনটে নিউজ রুম লাইভ নিয়ে আমি চয়নিকা রাজা এবং মঞ্জিরার সঙ্গে রয়েছি নিউজ ডেস্ক থেকে। তিনটে নিউজ রুম লাইভে শুরুতেই চোখ রাখবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবরে। সংগঠনে আমি শেষ কথা, আরো একবার বার্তা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। পরিষদীয় দলের বৈঠকে তিনি আরো একবার স্পষ্ট করলেন তিনি শেষ কথা। পাশাপাশি বিধানসভা ভোটের প্রস্তুতি শুরুরও নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং ইন্টারেস্টিংলি একটা বিষয় বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে তিনি বলেছেন 2026 সালে 2/3 মেজরিটি নিয়ে আবার তার দলই ক্ষমতায় আসবে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ গুহ। সৌরভ, যদি অন্য সময় হতো হয়তো বা এতটাও তাৎপর্যপূর্ণ হতো না তার এই মন্তব্য, কিন্তু বর্তমানে দাঁড়িয়ে কয়েকদিন আগেই আমরা দেখেছি দিল্লির রেজাল্ট বেরিয়েছে এবং তারপর ধর্মেন্দ্র প্রধানের বক্তব্য যে আমরা একেবারে ওয়াইপ আউট করে দেবো তৃণমূল কংগ্রেসকে, আমরাই ক্ষমতায় আসবো। এবং সেখানে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী আজ আবারও বলছেন কনফিডেন্টলি 2026-এ 2/3 মেজরিটি নিয়ে আমরাই ফিরবো। কিভাবে ব্যাখ্যা করবে? নিঃসন্দেহে আজকে বিধায়কদের যে বৈঠক, সেই বৈঠকে কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। দিল্লির নির্বাচনে জয়লাভ করেছে বিজেপি, যেমনটা তুমি বললে, ধর্মেন্দ্র প্রধানের মতো নেতারা, শীর্ষ নেতারা বিজেপির, তারা বাংলায় এসে বলছেন যে 2026-এ তারাই ক্ষমতা দখল করবেন। সেই সময়ে তৃণমূল কংগ্রেসের বিধায়কদের সভায় দাঁড়িয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন 2/3 ভোটে জিতে 2026-এ ক্ষমতায় আসছে তার দল তৃণমূল কংগ্রেস। এই কনফিডেন্সটা তিনি আরও একবার কিন্তু দিচ্ছেন তার বিধায়কদের। এই বার্তাটা নিঃসন্দেহে খুব তাৎপর্যপূর্ণ। একই সঙ্গে কথা এর আগেও তিনি বলেছেন যে দলে তিনিই শেষ কথা। আরও একবার কিন্তু এই বার্তাটা স্পষ্ট করলেন যে দলে তিনিই শেষ কথা। পাশাপাশি যেটা আজকের বৈঠকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, আজকের এই 10ই ফেব্রুয়ারিকে আমাদের মনে রাখতে হবে, তার কারণ বুথ লেভেল সংগঠনকে জোরদার করে বিভিন্ন শাখা সংগঠনের ব্লক কমিটির নামের তালিকা 25শে ফেব্রুয়ারির মধ্যে চেয়ে পাঠিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজকের বৈঠক থেকে একটা কথা বুঝিয়ে দিলেন, আজকের এই 10ই ফেব্রুয়ারি থেকেই কিন্তু আগামী 26-এর বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে যাবে। অর্থাৎ 2/3 মেজরিটি নিয়ে যদি 2026 সালে তৃণমূল সরকার গঠনও করে তবে তার নেতৃত্বেই আবার সরকার ক্ষমতায় আসবে। অনেক ধন্যবাদ সৌরভ। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যদি বিধানসভা বা তার বাড়িতে যেখানেই হোক না কেন, কিংবা দলের অফিসে কখনো বিধায়কদের নিয়ে, সাংসদদের নিয়ে বৈঠকে বসেন, তাহলে 2-1 তিরস্কার বা ভৎসনার মুখে পড়বেন না, এমন দিন খুব রেয়ার। এবারও তাই হয়েছে। আজকে বিধানসভায় বৈঠকে জ্যোতিপ্রিয় মল্লিককে তিনি প্রশংসা বাণী শুনিয়েছেন এবং মদন মিত্র তিরস্কার শুনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। সূত্রের এমনই খবর। কেন? তার কারণ আরও একাধিক বিধায়ককে আজকে মুখঝামটা খেতে হয়েছে, ধমক খেতে হয়েছে, কিন্তু মূলত বড় নাম মদন মিত্র। তার কারণ এই সাম্প্রতিক সময়ে আইপ্যাক নিয়ে মদন মিত্র যে মন্তব্য করেছিলেন, যদিও তিনি বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে এগুলো তার অজ্ঞাতসারেই এই ঘটনাগুলো ঘটছে, আইপ্যাকের একটা অংশ জেলা থেকে টাকা পয়সা তুলে পোস্ট বা পদ দিচ্ছে, কিন্তু তাতে দল তো বিব্রত বোধ করেছিল। একবার শুনবো মদন মিত্র ঠিক কী বলেছিলেন, কেন মমতা বলেছেন যে এভাবে বলাটা ঠিক হয়নি। শুনুন একবার। তৃণমূলের বহু পুরনো ছেলে, যারা তৃণমূলের মানে গোদা নেতা, এরকম অনেক লোক, তারা টাকা দিয়েছে তারা পদ পাওয়ার জন্য। তো এর সঙ্গে মমতা ব্যানার্জির কোনো যোগাযোগ নেই। ঠিক, আমি মমতা ব্যানার্জিকে সম্পূর্ণ অন্ধকারে রেখে কাজ করা হয়েছে। প্যাকওয়ালাদের এই প্যাক আপ মানে যে মাল গোটাও প্যাক আপ, এটা আমরা বুঝতে পারিনি। মাল গোটাও প্যাক আপ মানে মাল তোলো, ব্যাগ ভরো, প্যাক আপ করো। মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো দুর্নীতি, কোনো দুর্নাম ছিল না। যেটুকুন মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে কালি লেগেছে সেটুকুন এই প্যাকওয়ালাদের জন্যে। আর এই প্যাকওয়ালাদের জন্যেই বাংলার বাইরে থেকে কিছু গুজরাটি, কিছু মারোয়ারি, কিছু তোমার দিল্লি, তোমার কিছু অন্যান্য স্টেট, সাউথ ইন্ডিয়া, এইসব জায়গা থেকে সুযোগ সন্ধানী একদল এলো।
মদন মিত্র কিন্তু দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়কে কনফিডেন্সে রেখেই কথাটা বলেছিলেন, অর্থাৎ তিনি কোথাও বলেননি যে মমতা এগুলো সব জানতেন। তার তীর কোন দিকে ছিল আশা করি বাংলার মানুষ এতদিনে সেটা স্পষ্ট বুঝে গেছেন, বহুবার আমরা দেখিয়েছি। এবার দেখুন প্রশ্ন হচ্ছে, বালুর তিনি প্রশংসা করলেন, মুখ্যমন্ত্রী বলেছেন জ্যোতিপ্রিয়কে জোর করে জেলে ঢোকানো হয়েছিল, রেশন দুর্নীতি কিছুই হয়নি, অর্থাৎ তার সার্টিফিকেট। কিন্তু সেটা খবর না, খবরের ভেতরে খবর আছে। মদন মিত্র কি বলতে চেয়েছিলেন? তিনি বলেছেন মমতাকে না জানিয়ে আইপ্যাকের একটা অংশ টাকা পয়সা তুলছে এবং দলের মধ্যে একটা টাকা পয়সার ট্রানজাকশন চলছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন দল আমি চালাবো, একবার নয় তিনবার বললেন, একবার বাড়ির বৈঠকে, বিধানসভায় দুটো বৈঠকে এই সাম্প্রতিক সময়ে। এক অর্থে দেখতে গেলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে মদন মিত্ররা এটা আবদার করছেন যে দলটা প্লিজ আপনি দেখুন, নইলে উঠে যাবে, আইপ্যাকের হাতে ছাড়বেন না। আমি কথা বলবো আমাদের প্রতিনিধি এবং আমার সতীর্থ তন্ময়ের সঙ্গে। তন্ময়, ওপরে মনে হচ্ছে তিরস্কার, কিন্তু কোথাও কি মদন মিত্র অ্যান্ড প্রবীণ নেতা যারা এইসব কর্পোরেট কালচার বা আইপ্যাক চায় না, তাদেরকেই লাইনে মমতা সায় দিচ্ছেন না? দেখো একেবারেই তাই, কারণ তুমি দেখো প্যাক ফ্যাক এই শব্দটা কিন্তু রিসেন্ট, এই কয়েকদিনের মধ্যেই একেবারে তুমুলভাবে বাজারের মধ্যে চলে এসছে। এই প্যাক ফ্যাক দিয়ে চলবে না। সেখানে 2021 একাধিক নেতারা কিন্তু কেউ পোস্ট করছেন, কেউ তার ফেসবুকে লিখছেন, কেউ প্রকাশ্যে বলছেন যে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় তার নেতৃত্বেই দল জিতেছে এবং এই রাজ্যের মানুষ ভোট দিচ্ছেন উন্নয়নের জন্য, এই প্রচার। আর দিল্লির রেজাল্টটাও কিন্তু একটা ফ্যাক্টর হয়ে গেছে। যেভাবে বিজেপির প্রচার করেছিল এবার দিল্লির পরে বাংলা, এখানে মমতা বন্দ্যোপাধ্যায় কেজরির পাশে দাঁড়িয়েছিলেন, কেজরি হেরে গেছেন, এবার কি হবে সেই জায়গায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তার অবস্থান স্পষ্ট করে দিলেন, তিনি দল চালাবেন, তিনি শেষ কথা, আবার 2/3 ক্ষমতা নিয়ে আসবেন। আর মদনকে যে তিরস্কার করছেন বা বকছেন, যাই বলি না কেন, দল কিন্তু কুণাল বা অন্য কেউ সবসময় কেউ কিছু বলে ফেললে দলের বিরুদ্ধে, দলের লাইনের বাইরে, তাকে কিন্তু সতর্ক করে অথবা বলে এটা দলের মতামত নয়। কিন্তু এক্ষেত্রে যে কথা বলেছেন মদন মিত্র, সেখানে দলকে দেখতে কোথাও আমরা দেখিনি যে সুব্রত বক্সী অ্যান্ড টিম প্রেস কনফারেন্স করে বললেন মদনকে আমরা যা বলেছে তার জন্য আমরা মদন মিত্রের এই বক্তব্য মানছি না, বলেছে কি দল? একেবারে বলেনি, একবারের জন্য বলেনি। তাহলে কি কোথাও ওই বিষয়টাকে সাপোর্ট করে যে তুমি ভাই বেশি বলো না, কোথাও একটা সামনাসামনি একটু বকে দিয়ে বাকি অংশটাকে সাপোর্ট করে ক্ষমা করে দেওয়া, সেটাও কিন্তু একটা রাজনৈতিক চাল বলা যায়। এটা আরেক ধরনের ব্যাখ্যা হতে পারে। আরেকটা কথা আপনাদের বলে দিই অবশ্যই পরের খবরে যাওয়ার আগে, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বললেন 2/3 মেজরিটি নিয়ে আমরাই ফিরবো, মনে করা হচ্ছে, ওয়াকিবহাল মহল মনে করছে দিল্লির এরকম ম্যাসিভ বিজেপির জয়ের পর, আপের হারের পর মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যের বিজেপির যাতে ছাতি না ফুলে যায় এবং তার দলের লোকজন যাতে মানসিকভাবে দমে না যান তৃণমূল কংগ্রেস কর্মীরা, সেই জন্যই একটা বুস্টার ডোজ দিলেন। তার মানে এই বুস্টার ডোজটা দরকার ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় দিলেন। তিনি বললেন দলের তিনি শেষ কথা। একই সঙ্গে তিনি বললেন যে 2/3 সংখ্যাগরিষ্ঠতা পাবে তৃণমূল কংগ্রেসই, বুস্ট করলেন। একই সঙ্গে দিল্লির ভোটে তিনি কাকে বিঁধলেন? কংগ্রেসকে। তিনি বললেন যে আপের সঙ্গে যদি কংগ্রেস যেত তাহলে দিল্লির এরকম রেজাল্ট হতো না। তার মানে এটা কিসের ইঙ্গিত? কোথাও 26-এর নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস কি একাই চলতে চাইছে এ রাজ্যে? এটা কি আরো একটা সেই বার্তাই দিতে চাইলেন দলের সুপ্রিমো? সৌরভ ঘো আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। সৌরভ, দেখো আজকে যে প্রসঙ্গটা উঠে এসেছে, তিনি কংগ্রেসকে দায়ী করেছেন এবং বলেছেন কংগ্রেস যদি দিল্লিতে আপের সঙ্গে জোট করত তাহলে এই ফলাফল হতো না। একই সঙ্গে তিনি হরিয়ানার প্রসঙ্গেও বলেছেন যে কংগ্রেসকে যদি আপ সমর্থন করত তাহলেও এই ফলাফল হতো না। বাংলায় আমরা ভালো আছি, একাই আছি, এই মন্তব্যের ব্যাখ্যার জায়গা থেকে নিঃসন্দেহে একটা উঠে আসছে যে যখন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারকে করা হয়েছিল, অনেকেই মনে করেছিলেন যে 2026-এ কি তাহলে কংগ্রেস তৃণমূল কংগ্রেস অনেকটা কাছাকাছি আসতে পারে। এটা কি তারই প্রক্রিয়া? তার আগে দিল্লির নির্বাচনের পরিপ্রেক্ষিতে কংগ্রেসকে কাঠগড়ায় দাঁড় করিয়ে কি মমতা বন্দ্যোপাধ্যায় জোটের সম্ভাবনা নস্যাৎ করলেন? মনে রাখতে হবে এখনো 1 বছর বাকি এবং এই জোটের প্রক্রিয়াটা গোটাটাই দিল্লি থেকে হাইকমান্ডের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের মাধ্যমেই স্থির হবে। তবে আপাতত দিল্লির পরিপ্রেক্ষিতে